নাগপুর গ্রামে পিঙ্কি নামের একটা মেয়ে নিজের মায়ের সাথে থাকতো। ও গ্রামে একটা বিদ্যালয়ের সামনে কচুরি আর বার্গার বিক্রি করত। গরম গরম কচুরি আর বার্গার খেয়ে নাও, যে একবার খাবে সে খেতেই থাকবে। এসো এসো এসো, গরম গরম কচুরি বার্গার নিয়ে নাও। বিদ্যালয়ের ছুটি হওয়ার পর সমস্ত বাচ্চারা তার ঠেলার সামনে এসে গরম গরম কচুরি বার্গার খেত। পিঙ্কি, আমাকে এক প্লেট কচুরি বার্গার দিয়ে দাও। এইভাবেই সমস্ত বিদ্যার্থীরা খুব শখ করে কচুরি বার্গার খেত। এইটুকুই নয়, ওই গ্রামের লোকেরাও ওখানে খাবার খেতে আসতো। পিঙ্কি মা, নিয়ে যাবার জন্য কচুরি বার্গার প্যাক করে দাও তো। পিঙ্কি মা, আমাকে 2 প্লেট কচুরি বার্গার ভরে দিও তো। তোমার হাতে বানানো কচুরি বার্গার দেখে আমার জিভে জল চলে আসে আর কি বাবা। ধন্যবাদ কাকু। স্কুলের বাইরে রেখা আর ওর বোন শিখাও কচুরি বিক্রি করত, কিন্তু ওদের বিক্রি সেরকম হতো না। এইসব দেখার পর রেখা আর শিখা খুব ঈর্ষা করত। একটুও ঠেলাতে তো দেখ কিরকম ভিড় লেগেছে, সমস্ত লোকেরা ওর ঠেলাতেই যায়। হ্যাঁ দিদি, সকাল থেকে আমাদের দোকানে কেউ কচুরি কিনতে আসেনি। এখন এই দোকান চালানোর জন্য কিছু একটা করতেই হবে। পিঙ্কি কচুরি বার্গার বিক্রি করে বাড়ি ফেরত আসতো আর নিজের অসুস্থ মায়ের দেখাশোনা করত। জানো মা, আজকে আমার হাতের কচুরি বার্গার খেয়ে সবাই খুব প্রশংসা করেছে আর আমার সমস্ত বার্গার বিক্রি হয়ে গেছে। এটা তো খুব ভালো কথা। ভগবান করুক এইভাবেই তোমার বিক্রি হতে থাকুক। কিছুদিন পরই ওর মায়ের শরীর খুব খারাপ হয়ে যায় আর পিঙ্কি ওনাকে সরকারি হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করিয়ে দেয়, যার কারণে ও কচুরি বার্গারের দোকান লাগাতে পারে না। অন্যদিকে রেখা এই ব্যাপারের লাভ উঠিয়ে লোকেদেরকে নিজের দোকানে ডাকে। এসো এসো, আমার কচুরি একবার খেলে বারবার খাবে। রেখা দিদি, কচুরি বার্গার দিয়ে দাও আমায় 1 প্লেট। এক্ষুনি দিচ্ছি, একটু দাঁড়া। ওর হাতের কচুরি বার্গার খেয়ে বাচ্চারা বলে, এটা কিরকম কচুরি বার্গার বানিয়েছো? এরকম বার্গার খেয়ে তো আমাদের পেটই খারাপ হয়ে যাবে। তুমি পিঙ্কি দিদির মতো কচুরি বার্গার বানাতে পারো না? রেখার হাতের কচুরি বার্গার খেয়ে কেউ পছন্দ করে না। অন্যদিকে পিঙ্কির মা সুস্থ হয়ে বাড়ি চলে আসে আর পিঙ্কি দ্বিতীয় দিনই কচুরি বার্গার বিক্রি করতে ওখানে চলে আসে। গরম গরম কচুরি বার্গার নিয়ে নাও। বাচ্চারা পিঙ্কিকে দেখে দৌড়ে চলে আসে। দিদি, তোমার হাতের কচুরি বার্গার না খেয়ে আমাদের ভালোই লাগছিল না মোটেই। চলো চলো, এখন তাড়াতাড়ি কচুরি বার্গার দিয়ে দাও। দেখতে দেখতেই ওখানে সমস্ত বাচ্চারা এবং গ্রামবাসীরা কচুরি বার্গার খেতে চলে আসে, যেটা দেখে রেখা বলে, একটু দেখ তো ওইদিকে, আমার হাতের কচুরি বার্গার কেউ খায়নি। আর পিঙ্কি আসা মাত্রই ওর ঠেলাতে এত ভিড়, ওকে তো মজা দেখাতেই হবে। রেখা পিঙ্কিকে মজা দেখানোর পরিকল্পনা করে আর ও সুযোগ বুঝেই পিঙ্কির কচুরিতে ওষুধ মিশিয়ে দেয়, যার কারণে লোকেদের পেটে ব্যথা শুরু হয়। আরে কি, এই পিঙ্কির কচুরি বার্গার খেয়ে তো পেটে ব্যথা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিক বলেছেন, আমার পেটেও ব্যথা হচ্ছে। এবারে কে এখান থেকে তাড়িয়ে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাড়িয়ে দিতে হবে। ওর কচুরি বার্গার খেয়ে যদি আমাদের শরীর খারাপ হয়ে যায় তাহলে। পিঙ্কিকে গ্রামের লোকেরা ওখান থেকে তাড়িয়ে দেয় আর পিঙ্কি কাঁদতে কাঁদতে নিজের ঠেলা নিয়ে ওখান থেকে চলে যায়। এইসব দেখে রেখা খুব খুশি হয়। এখন হলো তো মজা, এখন বিক্রি কর, কচুরি বার্গার বিক্রি কর। পিঙ্কি একটা গাছের নিচে বসে পড়ে আর কাঁদতে শুরু করে। এখন আমি আমার মায়ের চিকিৎসা কি করে করাবো? আমার কচুরি বার্গার বিক্রি হলো না। আমার কচুরি বার্গারে আমি এমন কি দিলাম বাবা? একজন বয়স্ক লোক পিঙ্কির ঠেলাকে দেখে পিঙ্কির দিকে এগিয়ে আসে আর বলে, মা, আমাকে কচুরি বার্গার দাও না, আমার খুব খিদে পেয়েছে। না আঙ্কেল, আমি এই কচুরি বার্গার আপনাকে দিতে পারবো না। এই কচুরি বার্গারে কেউ কিছু একটা মিশিয়েছে। কি করব মা, আমার যে খুব জোরে খিদে পেয়েছে। আমি তোমার এই দোকানটা দেখলাম, তাই তোমার কাছে চলে এলাম। না আঙ্কেল, এই কচুরি বার্গার আপনি খাবেন না। আমার কাছে 50 টাকা আছে, নিয়ে নিন আর অন্য কোথাও গিয়ে অন্য কিছু খেয়ে নিন। পিঙ্কির এই কথাটা শোনার পর বয়স্ক লোকটার খুব ভালো লাগে আর ওই বয়স্ক লোকটা কচুরি বার্গারের দিকে দেখে নিজের হাত ওঠায়। ওনার হাত থেকে আলো বেরোয় আর উনি জাদু করার পর ওখান থেকে চলে যান। এই কথাটা পিঙ্কি বুঝতেই পারে না আর ও বাড়িতে গিয়ে নিজের মাকে বলে, মা, আজ আমি কচুরি বার্গার বিক্রি করতে পারিনি।
আমার কচুরি বার্গারে কিছু একটা মিশিয়ে দিয়েছিল কেউ, যার কারণে লোকেদের পেট খারাপ হয়ে যাচ্ছিল। তাই আমাকে ওখান থেকে সরিয়ে দেওয়া হলো। কি কচুরি বার্গারে মিশিয়ে দিয়েছে? আমাকে একটু খাইয়ে দেখা, আমিও তো দেখি যে কচুরি বার্গারে কি মেশানো আছে। পিঙ্কি ওই কচুরি বার্গার নিজের মাকে এনে দেয়। যেই মাত্র উনি কচুরি বার্গার খান, ওনার স্বাস্থ্য ঠিক হতে শুরু করে। দেখ, আমার তো কিছুই হলো না, আমার পেটেও ব্যথা হলো না, আর আমার শরীরও ঠিক আছে। তাই মা, তুমি সত্যি বলছো? এই সব কিছু দেখে পিঙ্কি দ্বিতীয় দিনই কচুরি বার্গার বিক্রি করতে আবার পৌঁছে যায়। পিঙ্কি, কয়েকটা কচুরি বার্গার দিয়ে দাও তো। ঠিক আছে, এক্ষুনি দিচ্ছি। ওই লোকটা যেই মাত্র কচুরি বার্গার খান, ওনার পেটের ব্যথা ঠিক হয়ে যায়। আর ওই লোকটা পিঙ্কিকে বলে, আরে এ কি পিঙ্কি মা, তোমার কচুরি বার্গার খেয়ে তো আমার পেটের ব্যথা ঠিক হয়ে গেল। এই কথাটা গ্রামে ছড়িয়ে পড়ে যে পিঙ্কির কাছে জাদুই কচুরি আছে, যেটা খেয়ে সমস্ত অসুখ দূর হয়ে যায়। আর এটা শুনে সমস্ত লোকেরা পিঙ্কির কাছে এসে কচুরি চায়। পিঙ্কি পিঙ্কি, আমাকে কচুরি বার্গার খাওয়াও না। তোমার কচুরি বার্গার খেয়ে আমার কোমরের ব্যথাটা ঠিক হয়ে যাবে। এই সব কিছু দেখে রেখা ভাবে, আমিও একবার এই কচুরি বার্গার খেয়ে দেখি তো, আমারও অসুস্থতা ঠিক হয় কিনা। আমাকেও একটা কচুরি বার্গার খাওয়াও তো। যেই মাত্র ও কচুরি বার্গার খায়, ওর পেটে খুব জোরে ব্যথা হয়। ও বুঝতে পারে যে ও পাপ করেছে, আর সেই কারণেই ওর সাথে উল্টো হয়েছে। সমস্ত লোকেরা কচুরি বার্গার খেয়ে অসুস্থতা থেকে ছুটি পেয়ে যায়। এই কথাটা পিঙ্কি বুঝতেই পারছিল না। ওই বয়স্ক লোকটা আবার পিঙ্কির কাছে আসে। পিঙ্কি মা, আমাকে 50 টাকার কচুরি বার্গার দিয়ে দাও তো। আরে আঙ্কেল, আপনি তো সেই আঙ্কেলই ওই দিন আমার কচুরি বার্গার খেতে চেয়েছিলেন না? ওই কচুরি বার্গার খারাপ হয়ে যাওয়ার কারণে আমি আপনাকে বারণ করেছিলাম। হ্যাঁ পিঙ্কি, আমি হলাম সেই। এইটুকু বলা মাত্রই ওই বয়স্ক লোকটা একটা পরীতে পরিণত হয়। এটা কি, আপনি পরী হয়ে গেলেন? আপনি কে? হ্যাঁ পিঙ্কি, আমি বয়স্ক নই, আমি একটা পরী। তোমার সততা দেখার পর আমার খুব ভালো লাগলো, আর তাই আমি তোমার কচুরি বার্গারকে একটা জাদুই কচুরি বার্গারে পরিণত করেছিলাম, যার কারণে যেই সৎ লোক ওই কচুরি বার্গার খাবে তার অসুস্থতা দূর হয়ে যাবে। এই কথাটা জানার পর পিঙ্কি খুব খুশি হয় আর ধন্যবাদ জানায়। ও জাদুই কচুরি বার্গার নিয়ে নিজের মাকেও খাওয়ায় আর অন্যদেরও অসুস্থতা ঠিক করে দেয়। দিরা গ্রামে একটি পরিবার থাকতো, আর সেই পরিবারে দুজন ভাই থাকতো আর তাদের বউয়েরা থাকতো। অশোক ছিল বড় ভাই, ও বাড়ির চাষবাস দেখত। অশোক তরমুজের চাষ করত। অজয় ছিল অশোকের ছোট ভাই, ও নিজের দাদার চাষবাসে সাহায্য করত, কিন্তু ও মন দিয়ে কাজ করত না, আর সেই জন্য সবসময় কাজে একটা গন্ডগোল হতেই হতো। অশোক আর অজয় সারাদিন চাষ করে দিন কাটাতো। একদিন অশোকের একটা কাজে এসেছিল, তাই তাকে বাইরে যেতে হয়েছিল। আমি চাষের জিনিস, বীজ এসব আনতে বাইরে যাচ্ছি, তুমি জমির একটু খেয়াল রেখো আর তরমুজের খেয়াল রেখো, আমি কয়েকদিনেই চলে আসবো। আচ্ছা দাদা, তুমি একদম নিশ্চিন্ত হয়ে যেতে পারো, আমি খেয়াল রাখবো সবকিছু। অশোক নিজের কাজে বেরিয়ে পড়ে, কিন্তু অজয় ঠিক করে তরমুজ আর জমির খেয়াল রাখতে পারে না। না সময় মতো জল দিত, না পোকামাকড় থেকে সেগুলোকে বাঁচাতো। দাদা, আমি দেখছি যে তুমি ফসলের ঠিক করে দেখাশোনা করছো না। ওগুলো দেখার জন্য নয়, এইভাবে তো ফসল খারাপ হয়ে যাবে। বৌদি তুমি চিন্তা করো না, জমি ঠিক আছে, জমির কোনো ক্ষতি হয়নি। অজয় এইভাবে ছেলে মানুষই করে ফসল নষ্ট করে ফেলে। একদিন অশোক আসার ঠিক কদিন আগেই যখন অজয় ফসলগুলোকে দেখতে যায়, তখন দেখে ওখানে যত বীজ রেখেছিল আর তরমুজ ফলেছিল সেই সব কিছু নষ্ট হয়ে গেছে। আরে এটা আবার কি হয়ে গেল? আমার সামান্য একটু ছেলে মানুষের ফলে সমস্ত ফসল নষ্ট হয়ে গেছে। এখন আমি দাদাকে কি জবাব দেব? পরের দিন অশোক বাড়ি ফিরে আসে। অশোক এই সব কিছু দেখে খুবই রেগে যায়। আমি তোমাকে বলেছিলাম যে জমির খেয়াল রেখো তুমি, কিন্তু তুমি তাও ছেলে মানুষই করেছো। এবার এই লোকসানের দাম কে দেবে? এবার আমরা কি খাবো বলতো? আর কোথা থেকে রোজগার হবে? দাদা আমায় ক্ষমা করে দাও, আর কখনো এমন করব না। সেই সুযোগ আমি আর তোকে দেবই না। তোমাকে আর আমার সাহায্য করতে হবে না, তুমি যাও নিজের কাজ করো আর রোজগার করো। আমি তোমাকে আর জমি থেকে কোনো সাহায্য করব না। অজয় মন খারাপ করে ওখান থেকে চলে যায়। অজয় অনেক দিন ধরে অন্য কোনো কাজ খোঁজার চেষ্টা করে,
কিন্তু কারোর কাছে কাজ না পাওয়ার ফলে আর নিজের দাদার কাছে যেতে পারবে না জেনে ওর খুবই মন খারাপ হয়ে যায় আর ও বাড়ি ফিরে আসে। আমি অনেক দিন ধরে সব জায়গায় কাজ খুঁজলাম, বুঝলে, কোথাও কাজ পেলাম না। এখন তো সংসারের জিনিসপত্র শেষ হয়ে গেছে, কোত্থেকে আনবো সব। তখনই অজয়ের স্ত্রী একটা বুদ্ধি বের করে। আমার বাবার আলুর চাষ আছে, প্রত্যেকবার অনেকগুলো আলু বেঁচে যায়। ওনার থেকে আলু নিয়ে আমরা ঝালমুড়ি বানিয়ে বিক্রি করতে পারি। আর এমনিতেও আমাদের গ্রামে কোনো ঝালমুড়িওয়ালা নেই। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, এটা আমরা করতেই পারি। পরের দিন অজয় নিজের শ্বশুর বাড়ি থেকে যে আলুগুলো বেঁচেছিল সেগুলো নিয়ে আসে আর একটা গাড়িতে ঝালমুড়ি বিক্রি করতে শুরু করে। অজয়ের ব্যবসা ভালোই চলতে শুরু হয়ে যায়। গ্রামের সবাই ওর কাছে ঝালমুড়ি খেতে আসে। এখন আমাদের কাজ ভালোই চলছে, বুঝলে। যদি তুমি আমায় সাহায্য করতে চাও তাহলে তুমি আসতেই পারো, বুঝেছো? হ্যাঁ, কেন নয়। গ্রাহক এত বেশি বেড়ে যায় যে অজয় স্ত্রীকেই অজয়কে সাহায্য করতে বাধ্য হতে হয়। কিন্তু কয়েকদিনের মধ্যেই আবার কাস্টমার কম হয়ে যায়। আরে, কয়েকদিন ধরে দেখছি গ্রাহক কম আসছে। এইভাবে চললে তো দোকান বন্ধ করতে হবে আমাদের। আমি শুনেছি যে আমাদের গ্রামেই কেউ আমাদের দেখা দেখি ঝালমুড়ির দোকান খুলেছে। যদি তাই হয় তাহলে আমাদের নতুন কিছু একটা করতে হবে। আচ্ছা, আমাদের কি একটা ঝালমুড়ির সাথে আরেকটা ঝালমুড়ি ফেরত দেওয়া উচিত? না, এইভাবে তো আমাদের খুব ক্ষতি হয়ে যাবে। তাহলে কি করি বলো তো, যাতে আমাদের ব্যবসাটা আবার চলতে শুরু করে? আমাদের কোনো অন্য উপায় খুঁজতে হবে। অজয় নিজের দাদার জমির পাশ দিয়ে যাচ্ছিল আর দাদাকে দেখে সে কেমন আছে সেটা জানার জন্য তার কাছে গেল। কেমন আছো দাদা? এখন আমি খুব মনোযোগ দিয়ে কাজ করি, বুঝেছো দাদা? তুমি কেমন আছো আর তোমার কাজকর্ম কেমন চলছে? কাজ তো ভালোই চলছে, কিন্তু আমাদের তরমুজ আর বিক্রি হচ্ছে না। যতদিনে অর্ডার আসে ততদিনে তো পড়ে পড়ে তরমুজগুলো নষ্ট হয়ে যায়। তোমারই ভালো, তোমার তো এসবের চিন্তা নেই। আরে দাদা, অনেক লোকসান হচ্ছে, আমি কিছু একটা করি, বুঝলে। অজয় বাড়িতে গিয়ে ক্ষেতের ব্যাপারে চিন্তা করতে থাকে। আচ্ছা, আমি বরং ওই যে তরমুজগুলো বেঁচে থাকে সেগুলো ঝালমুড়িতে মিশিয়ে বিক্রি করি। দাদার কাছ থেকে কিনে দাদাকেও উপকার করতে পারবো আর এদিকে ঝালমুড়িতে মিশিয়ে আমি নিজের রোজগারও বাড়াতে পারবো। নতুন রকমের ঝালমুড়ি দেখে গ্রামের সবাই আমার কাছে খেতে আসবে আবার। তাহলেই আমার ব্যবসা আবার ভালোভাবে চলতে শুরু হয়ে যাবে। পরের দিন অজয় দোকানের সামনে একটা নতুন বোর্ড লাগায় যে তরমুজের ঝালমুড়ি, আর সেই তরমুজের ঝালমুড়ি বিক্রি করতে শুরু করে দেয়। তারপরে আস্তে আস্তে ওর দোকানের সামনে ভিড় হতে শুরু হয়ে যায়। আর এইভাবেই ও নিজের দাদার কাছ থেকে তরমুজ কিনতে থাকে আর সেই তরমুজ দিয়ে ঝালমুড়িও বানাতে থাকে। কিন্তু অজয়ের স্ত্রী সেই তরমুজের খোসা নিয়ে খুবই সমস্যায় পড়ে যায় আর ও সেই কথা নিজের স্বামী অজয়কে বলে। বাড়ির পেছনে তরমুজের খোসা রাখা আছে, ওগুলো খারাপ হয়ে যাচ্ছে, কি করব ওগুলো দিয়ে? আরে, ওগুলো দিয়ে আবার কিছু হয় নাকি? ওগুলো তো ফেলে দিতে হয় বা জমিতে সার হিসেবে ব্যবহারও করতে পারি। আমি ভাবছিলাম যে এগুলো আমরা ঝালমুড়ির জন্য বাটি হিসেবে তৈরি করতে পারি। এটা তো তুমি দারুণ কথা বলেছো। হ্যাঁ, পরের দিন ওই তরমুজের খোসার মধ্যেই ঝালমুড়ি বিক্রি করতে শুরু করে দেয়। সমস্ত গ্রাহকদের এটা খুবই ভালো লাগে আর এত ভালো একটা চিন্তাধারার জন্য ওকে অনেক পুরস্কার দেওয়া হয়। আর কয়েকদিনের মধ্যেই অজয় তরমুজ ঝালমুড়ি অনেক গ্রামে ছড়িয়ে পড়ে আর অজয়ের দাদার অজয়ের ওপরে গর্ব হয়। আমি জানতাম না যে তোমার এত বুদ্ধি আছে। তোমাকে আমার ওসব কথা বলে আমি ঠিক করিনি, আমাকে ক্ষমা করে দাও। না না দাদা, তুমি ক্ষমা চেও না। তুমি যদি সেদিনকে না বলতে আর আমাকে কাজ থেকে বের না করে দিতে তাহলে আমি এত দূরে পৌঁছতে পারতাম না। আর এই ঘটনার পরে ওরা দুজন একসাথে আবার খুব ভালোভাবে থাকতে শুরু করে আর দাদার কাজে ভাই সাহায্য করতে শুরু করে দেয়। একটা শহরে আমির চাঁদ ফাফড়া বিক্রি করত আর তা সাহায্য করত জয়। আমির চাঁদ জয়কে মাসের শেষে টাকা দিয়ে দিত যাতে তার খরচা চলে যেত। জয়ের মা বাবা ছিল না। একদিন সকালে জয় টেবিল পরিষ্কার করলো। কিছু সময়ের মধ্যেই ওখানে গ্রাহকরা চলে আসে আর সবাই ফাফড়া খেতে শুরু করে। তক্ষুনি আমির চাঁদ আসেন। আরে বাহ, তুমি কিন্তু খুবই কাজের। আমি আসার আগেই সব কাজ করে ফেলেছো। দায়িত্বটা খুব বড় জিনিস কিন্তু। হ্যাঁ, একটা কথা আমি তোমাকে বলতে ভুলে গেছি। কি সেই কথা? আমি এখন ঠেলা গাড়িতে দোকান খুলতে চলেছি। বাসেছি, এটা তো অত্যন্ত আনন্দের কথা। হ্যাঁ, আমার আজকে কিন্তু অনেক কাজ আছে। তুমি ফাফড়া বিক্রি করো, আমি সন্ধেবেলা ঘুরে আসছি। আমির চাঁদ চলে যান,
তক্ষুনি ওখানে একজন লোক আসেন যার নাম রাঘব। উনি ফাফড়া নিতে চাইছিলেন, কিন্তু রাঘব দূর থেকে ফাফড়া দেখছিল। তক্ষুনি জয় ওকে জিজ্ঞাসা করে, কি হচ্ছে রাঘব, আজকে ফাফড়া খাবে না নাকি? আমি ফাফড়া খেতে এসেছিলাম, কিন্তু আমি পরে দেখলাম যে আমার কাছে কোনো পয়সা নেই। আরে তুমি খাও, আমি নিজের থেকে পয়সা দিয়ে দেবো। ধন্যবাদ ভাই, আমি তোমাকে পরে পয়সা দিয়েই দেবো। রাঘব ফাফড়া খেয়ে ওখান থেকে চলে যায়। এইভাবেই অনেক লোকেরা এখানে আসে আর জয়ের ফাফড়া খায়। ওরা আমির চাঁদকে একদম পছন্দ করতেন না। বিকেলে আমির চাঁদ ফেরত আসেন। আজকে কত মাল বিক্রি হলো? আজকে অল্প কয়েকটা ফাফড়া বেঁচে গেছে, কোনো ব্যাপার না, এটা কালকে কাজে লেগে যাবে। হ্যাঁ, কিন্তু কি বলো? আমি ভাবছিলাম কি যে আমি কিছু ফাফড়া এই রাস্তার ওপর বসে থাকা লোকেদের দিয়ে দেবো। আরে তুমি পাগল হলে নাকি? আমি শুধু ভাবছিলাম যে মানুষের একটু উপকার হবে। আমি কিচ্ছু জানতে চাই না। শোনো, যদি তুমি আজকের পরে কারুকে বিনা পয়সায় ফাফড়া খাইয়েছো, তাহলে আমি তোমাকে চাকরি থেকে ছাড়িয়ে দেবো। কিন্তু শেঠজি, এখন তুমি যাও, কাল সকালে আবার এসো। জয় চলে যায়, আর রোজকার মতো পরের দিন সকালে আবার জয় কাজে চলে আসে আর ও ফাফড়া বিক্রি করা শুরু করে দেয়। কিন্তু তক্ষুনি ওখানে একজন ভিখিরি আসেন। আমার খুব খিদে পেয়েছে, কিছু খাবার থাকলে দিন না। যাও এখান থেকে, এখানে কিছু নেই। আমি কবের থেকে ক্ষুধার্ত আছি, কিচ্ছু খাইনি, কিছু তো দিয়ে দিন আমাকে। একবারে কথা বুঝতে পারো না নাকি? চলো যাও। শেঠজি, আপনি ওকে আমার তরফ থেকে কয়েকটা ফাফড়া খাইয়ে দিন। আচ্ছা ঠিক আছে, তুমি ওকে খাওয়াও, আর আমি তোমাকে বাকি পয়সা তোমাকে দিয়ে দেবো। তুমি কাল থেকে এখানে আসবে না। আমির চাঁদ জয়কে কাজ থেকে বার করে দেয়। ভিখারি ফাফড়া খেয়ে নেন, আর ভিখারি জয়কে বলেন, তুমি আমার জন্য নিজের চাকরি ছেড়ে দিলে? তুমি এরকমটা কেন করলে? আমার এর জন্য কোনো আফসোস নেই, কিন্তু কারণ খিদের চোটে আপনার প্রাণ অবধি চলে যেতে পারতো। সেই জন্য আমি আমার চাকরিটাকে ছেড়ে দেওয়াটাকে বেশি সহজ মনে করলাম। তুমি এখন কি করবে আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমার নিজের কাছেই কোনো কাজ নেই এখন। আমি রাস্তায় এসে দাঁড়িয়ে পড়েছি। আমি এখন একজন বেকার। আমার কাছে একটা জাদু ফায়ার ফাফড়া মেশিন আছে। আপনি আমার সাথে কেন মজা করছেন? আমি তোমাকে সত্যি কথাই বলছি, কিন্তু আমি এই জাদু মেশিনটা যাওয়ার জন্য কোনো যোগ্য মানুষকে খোঁজার জন্য বেরিয়েছিলাম। ঠিক আছে, তুমি এখানেই আমার কাছে আসবে। আমি তাড়াতাড়ি জাদুই ফায়ার মেশিন নিয়ে আসছি। ভিখারি ওখান থেকে চলে যান। জয়ও এদিক ওদিক দেখতে শুরু করে। এখন ঠেলাতে আমির চাঁদ নিজেই কাজ করতেন, যার কারণে আমির চাঁদ কাহিল হয়ে পড়েন। আমিও না রেগে গিয়ে কখনো কখনো বেশি কথা বলে ফেলি। এখন একাকেই সবকিছু সামলাতে হচ্ছে। আমি একা লোক, কি করে সবকিছু সামলে নেব? আমি বাজে চিন্তা করে চলেছি। যখন জয় ক্ষুধার্ত থাকবে আর ওর কাছে শোয়ার কোনো জায়গাও থাকবে না, তখন ও আমার কাছে আসবে আর ক্ষমা চাইবে। আমির চাঁদ জয়ের কথা ভাবতে শুরু করেন, আর উনি খুব খুশি হলেন। কিন্তু জয় রাস্তায় একা একাই ঘুরে বেড়াচ্ছিল। আস্তে আস্তে সন্ধে হয়ে যায়। জয়ের খুব খিদে পেয়ে যায়। এখন তো অনেকটা খিদেও পাচ্ছে, কিন্তু রাত্রিবেলায় আমি কোথায় যাব? কিন্তু এই রাতে আমি কোথায় যাব? ভিখারিও ফেরত আসলো না। জয়ের কাছে আর কোনো রাস্তা ছিল না। এই স্থিতিতেই রাত হয়ে যায়। আজকে রাস্তাতেই শুতে হবে মনে হচ্ছে। একটু ঠান্ডাও লাগছে আমার বেশ, কিন্তু এখন আমি কি করতে পারি? তক্ষুনি জয়কে খুঁজতে খুঁজতে ভিখিরি এলো। ওর হাতে একটা মেশিন ছিল। ভিখারিকে আবার দেখে জয় একটু খুশি হলো। আমি তোমাকে কত খুঁজেছি, কিন্তু তুমি আমার কাছে এলেই না। আমার মনে হচ্ছিল যে তুমি হয়তো আর আসবে না, সেই জন্য আমি ওখান থেকে চলে এলাম। এটা হলো কি জাদুই ফায়ার ফাফড়া মেশিন। তুমি এখন এটা দিয়ে ফাফড়া বানাতে পারবে। এটাকে চালাতে হয় কিভাবে? এক্ষুনি তোমার বন্ধু রাঘব চলে আসবে। আচ্ছা হ্যাঁ, যে সবার সাহায্য করে ভগবানও তাকে সাহায্য করে থাকে। ততক্ষণে রাঘবও ওখানে চলে আসে। রাঘব একটা ঠেলা নিয়ে আসে, যার উপরে কিছু জিনিসপত্র রাখা ছিল। এসব আবার কি নিয়ে এসছো? তুমি খুবই ভালো ফাফড়া বানিয়ে থাকো, এখন তুমি নিজের দোকান খুলতে পারো। সত্যি কথা বলছো? হ্যাঁ, এই মেশিনটা তোমাকে পুরোপুরি সাহায্য করবে। ভিখারি মেশিনটা চালিয়ে দেখালেন। মেশিনে ও ফাফড়া বানানোর জিনিসপত্র দিলেন। মেশিনে আগুন জ্বলতে শুরু করলো। সঙ্গে সঙ্গেই অন্য দিক থেকে ফাফড়া তৈরি হয়ে বেরিয়ে আসে। জয় এটা দেখে খুব অবাক হয়।
এটা আবার কি করে হওয়া সম্ভব? এটা একটা জাদু। আর এই আগুন থেকে তোমার কখনো ঠান্ডাও লাগবে না। তুমি মন থেকে যতটা চাইবে এ ততটাই ফাফড়া বানিয়ে তোমাকে দেবে। কিন্তু মনে রাখবে যে তোমাকে সব সময় এতটা সৎভাবে থেকেই কাজ করতে হবে। ঠিক আছে, আমি এটার প্রয়োগ সব মানুষের পেট ভরার জন্য করে থাকবো। আমিও তোমার সাথে এখানে কাজ করতে চাই। তোমাকে অনেক স্বাগত জানাই বন্ধু। ঠিক আছে, আমরা কাল থেকে তাহলে এখানে কাজ শুরু করব। আমি এখন যাচ্ছি, তাহলে অন্য কারোর কাছেও আমার সাহায্যের প্রয়োজন হতে পারে। জয় আর রাঘব ভিখারিকে ধন্যবাদ জানান। উনি ওখান থেকে চলে যান। পরের দিন থেকে জয় আর রাঘব ফাফড়া বিক্রি করার কাজ শুরু করে দেয়। শুরুতে কোনো গ্রাহকে আসছিল না। কি আমাদের ফাফড়া বিক্রি হয়ে যাবে? এখনো কেউ আমাদের ব্যাপারে জানেই না, এই জন্যই তারা আসছে না। আমি গিয়ে সবাইকে জানিয়ে আসছি। রাঘব ফাফড়ার প্রচার শুরু করে। সব গরিব আর ধনী লোকেরা জয়ের ঠেলাতে আসতে শুরু করে। আর দেখতে দেখতেই ও একটা বড় দোকান খোলে। আমির চাঁদের ঠেলা বন্ধ হয়ে যায় আর ও খুব গরিব হয়ে যান। একদিন আমির চাঁদেরও খুব খিদে পায় আর ওনার কাছে টাকা ছিল না। আর জয়ের দোকানে ফাফড়া খেতে আসেন। আমার কাছে টাকা পয়সাও নেই আর খিদেও পেয়েছে আমার। কোনো ব্যাপার নয় শেঠজি, আপনি পেট ভরে খান। আমির চাঁদ জয়কে দেখে অবাক হলেন। হ্যাঁ শেঠজি, এটাই আসল সময়, এবং ঘুরে আসুন। আমির চাঁদ ফাফড়া খেলেন আর নিজের ভুল স্বীকার করলেন। জয় আর রাঘব নিজেদের কাজ জারি রাখলেন আর কিছুদিনের মধ্যেই খুব ধনী হয়ে যায়।